শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির যে মডেল টেস্টগুলো করছিলাম প্রফেসর্স প্রকাশনী থেকে, আমরা চতুর্থ মডেলটা আজকে করছি। তো এখানে আমরা অঙ্কগুলো শুধু ডাইরেক্ট করব, আর এগুলো আমরা আলোচনা করে দেব। বাগধারা মুঘলদের আমলের যেটা বলা হয়েছে, মুঘলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? মুঘল আমলে বেশি প্রচলিত ছিল, সো এটা হবে বগধার্মিক আর বিড়াল তপস্বী। দুটো কিন্তু একই টাইপের মিনিং করে, অর্থাৎ ভণ্ড যে বিষয়টা। কর্মে যাহার ক্লান্তি নেই, এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি, মানে এক কথায় প্রকাশ। তো এখানে অনেকেই দেখো ক্লান্তিহীনটা মনে করবে বা অক্লান্ত, আসলে যাহার বলা মানে এটা একটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে, এই জন্য অক্লান্ত কর্মীটা রাইট অ্যান্সার হবে। এমনি যদি বলতো কর্মে ক্লান্তি নেই এমন, তাহলে সেটা কিন্তু অক্লান্ত বা ক্লান্তিহীন এরকম হতে পারত। বনফুল কার ছদ্মনাম? তো এটা বলাইচাঁদ মুখোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ। এই ছদ্মনামগুলো প্রায় আসে। বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? তো খাঁটি বাংলা উপসর্গ 21টা আছে, এটা মনে রাখতে হবে, এগুলো নোট করে রেখে দাও। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে তৈরি হয়েছে? মানে এই দুটো ভিন্ন ভাষার রূপ, আসলে জানা না থাকলে সম্ভব না। তো এটা ফার্সি প্লাস আরবি হবে, অর্থাৎ প্রথমটা হলো ফার্সি চৌটা, আর হদ্দিটা আরবি। তো এটা ফার্সি প্লাস আরবি, এই দুটো ভাষার হচ্ছে যে সংমিশ্রণ আছে। কোন বানানটি শুদ্ধ? তো এটা গ নম্বরটা হবে গণনা, মাঝেরটা মূর্ধন্য হবে, আর পরেরটা দন্তন্বয়কার না। টা টি খানা খানি, যেগুলো আমরা একবচন জিনিসগুলোতে ব্যবহার করি, বইটি এরকম, তো এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলা হয়, কোনো কিছু নির্দেশ করার জন্য যেহেতু ইউজ করা হয় এই জন্য। অহরহ শব্দের সন্ধি জ্ঞাপক, মানে সন্ধি বিচ্ছেদ করলে কোনটা হবে এটা চাওয়া হয়েছে। তো এটা বিসর্গ সন্ধি, অহ যোগ অহ। এটা পড়াশোনা একটু জোর দিয়ে পড়বা বিসর্গগুলো, তাহলে মনে থাকবে অহ যোগ অহ, অহরহ। বাবা শব্দের উৎস ভাষা কোনটি? মানে বাবা শব্দটা কোন ভাষা থেকে এসেছে? তো এটা তুরস্ক থেকে এসেছে, তুর্কি ভাষা। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? মানে সবসময় এটা স্ত্রীবাচক শব্দ ইউজ করা হয়, এটা কুলটা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। আচ্ছা, আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? তাহলে আহ্বায়ক, এটা থেকে ডাইভার্ট হয়ে আহ্বায়ক হয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে? এখানে দ্বিরুক্তি শব্দটি কোন পদ? দ্বিরুক্তি মানে একই শব্দ দুইবার উচ্চারণ করা, ঘুমিয়ে ঘুমিয়ে। তো এর আগে আমরা বলেছি যে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে এটা বিশেষণ পদ হয়। তাহলে কেমন করে শুনলে কিভাবে? তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে ঘুমিয়ে ঘুমিয়ে এটা আসছে। সো এখানে আমরা যেটা অ্যান্সার দেখবো সেটা হলো ক্রিয়া বিশেষণ, কেননা ঘুমানোটা একটা ক্রিয়া, যেহেতু বিশেষণ ঠিক আছে, কিন্তু কেমন বিশেষণ সেটা আবার জানতে হবে। ক্রিয়া বিশেষণ, বিশেষণের প্রকারভেদ আছে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? তো এইখানে অবশ্যই সাহিত্য বিষয়ক কোশ্চেনগুলো আসে, জানতে হবে। তাহলে দুই বোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না। তারপরে তার মানে বাকি তোমাদের এটাও জানতে হবে যে রাজা, তারপরে চিরকুমার সভা, তাসের দেশ, এগুলো সবই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক। আকস্মিক শব্দের বিপরীত শব্দ কোনটি? আকস্মিক মানে যেহেতু হঠাৎ, তো চিরন্তন যেটা চিরস্থায়ী, এটার বিপরীত শব্দ হবে। হারামণি কোন সমাস? তাহলে এটা ব্যাসবাক্য আসলে কোশ্চেনে দেওয়া থাকবে না। হারিয়েছে যে মণি, তো এগুলো কর্মধারায় সমাস হয়, এই মাঝে এরকম যে থাকলে, তো এটা কর্মধারায় সমাস হবে অ্যান্সার। পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরেখ, মানে পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি? তো আসলে এটা সাবজেক্টে যেহেতু রয়েছে, হ্যাঁ, তাহলে সাবজেক্টে থাকলে যে কর্তা হবে তাও না। হ্যাঁ, এখানে কিসে এরকম একটা প্রশ্ন করলে উত্তর আসছে, সো এটা কর্মকারক হবে। হ্যাঁ, তো কর্মকারক হলে আবার লাস্টে অন্তস্তীয় থাকলে এটা সপ্তমী বিভক্তি হয়। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? তাহলে এটা চর্যাপদ হবে। 17 নম্বর, হ্যাঁ, চর্যাপদ। এটা হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একটা ঐতিহাসিক নিদর্শন। আচ্ছা, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, এটা কোন কবির রচনা? তো আব্দুল হাকিমের লেখা এটা। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? আসলে উৎকর্ষতা হয় না, উৎকর্ষ। সেক্ষেত্রে লাস্টে যেগুলো যুক্ত হয়, প্রথমে যুক্ত হলে উপসর্গ বলে, আর লাস্টে যেগুলা শব্দাংশ যুক্ত হয় এগুলোকে প্রত্যয় বলে। তাহলে এটা এই প্রত্যয়টা যুক্ত হওয়ার কারণে এটা যেহেতু ভুল হয়েছে, তাহলে এটা প্রত্যয়জনিত অশুদ্ধ বলা হবে। হ্যাঁ, ভাষার মূল উপাদান কি? তাহলে প্রথমেই দেখো ধ্বনি, মানে সাউন্ডটা সৃষ্টি হয়। ধ্বনি থেকে সাউন্ডটা যখন আমরা প্রতীকের সাহায্যে লিখি, এটাকে বর্ণ বলে। তারপরে একটা শব্দ তৈরি হয়, তারপরে বাক্য। তারপরে একেবারে মূল বা প্রাথমিক উপাদান বললে ধ্বনি অ্যান্সার। নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। তো আইদার অর আর নাইদার নরের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হলো অর থাকলে আইদার থাকলে এখানে অর থাকে, এই পরের সাবজেক্টটা অনুযায়ী ভার্ব হয়। এখানে যদি তুমি ভাবো যে দুইজন ব্যক্তি, তাহলে বহুবচন ভার্ব হবে আর, তাহলে কিন্তু হবে না। তো এটা অ্যান্সার হবে ইজ কোয়ালিফাইড ফর দ্য জব।
অর্থাৎ নরের পরেরটা, যেহেতু এখানে একজন আছে, এটা বহুবচন থাকলে আবার বহুবচন ভার্ব দিতে হতো। ঠিক একইভাবে আইদার থাকলে এখানে অর থাকবে, এই অরের পরেরটা এই পার্সন অনুযায়ী ভার্ব হবে। আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইজেস, তো এখানে যেহেতু একটা ভার্ব লাগবে, মডালস ভার্ব আছে, তাহলে একটা প্রিন্সিপাল ভার্ব লাগবে। তো অ্যাবল অ্যাডজেক্টিভ, বাট তো কনজাংশন, আর ট্রাই একটা ভার্ব, কিন্তু ট্রাইটা এখানে মানায় না। আই ক্যান নট ট্রাই, তাহলে অ্যাফোর্ড মানে হলো চেষ্টা করা, এটা একদম কারেক্ট ভার্ব এখানে। হ্যাঁ, আমি চেষ্টা করতে পারি না এত হাই প্রাইস পে করতে। আচ্ছা, কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনসেন, ইনসেন শব্দটার সিনোনিম বা সমার্থক শব্দ হলো ক্রেজি, মানে উশৃঙ্খল এরকম। আচ্ছা, মেইডেন স্পিচ এর মানে কি? তাহলে ফার্স্ট স্পিচ মানে প্রথম যে কথাটা, এটাকে বলা হয় মেইডেন স্পিচ। নিচের কোন ওয়ার্ডটি একই সাথে নাউন এবং ভার্ব? তো ভালো প্রশ্ন এটা, যে অ্যাডভাইস লাস্টে এসি থাকলে অ্যাডভাইস বানানো এটা ভার্ব হয়ে যায়, তো এখানে সি থাকলে নাউন হয়। এটাও প্র্যাকটিসের ক্ষেত্রে এসি থাকলে ভার্ব হয়, সি থাকলে নাউন হয়, কিন্তু একই সাথে দেখো দুইটাই কিন্তু এখানে নাউন ভার্ব নাই। আর বিলিভ হলো BILIVE, এটা হলে ভার্ব হয়, আর এই বানানটা LIEF, এটা নাউন। সো ব্রাশটা কিন্তু আমি যদি বলি আই ব্রাশ মাই টিথ, সেখানে ভার্ব হিসেবে ইউজ হলো। আর এমনি নর্মালি যদি বলি আই হ্যাভ এ টুথব্রাশ, সেখানে ব্রাশটা কিন্তু নাউন হিসেবে ইউজ হলো। সো এটাই হবে অ্যান্সার। লাভ শব্দটির নাউন কি? লাভ মানে হাসা, এটা ভার্ব, তাহলে যে হাসে তাকে বলা হয় লাফটার, এটাই হলো নাউন। তাহলে অল অ্যাট ওয়ান্স এই ফ্রেজটার অর্থ কি? তো সাডেনলি মানে হঠাৎ করে, যেটা অল অ্যাট ওয়ান্স। আচ্ছা, রেফারেন্ডাম এর প্লুরাল শব্দ ফর্ম কোনটি? আসলে জানা না থাকলে খুবই টাফ। তাহলে রেফারেন্ডা আনকমন। 3/4 এটা প্রায় কমন। 3/4 অফ দ্য ওয়ার্ক, এখানে অনেকে ফোর্স দেখে বহুবচন ভাববে। বহুবচনের সাথে যেমন একদিকে আর হয়, অয়ার হয়, আবার হ্যাভ হ্যাজের মধ্যে কিন্তু হ্যাভ হয়, কিন্তু এখানে সিঙ্গুলার সাহায্যকারী ভার্ব আসবে, অর্থাৎ হ্যাজ বিন ফিনিশড, এটা কিন্তু রাইট হবে। বাকি সবগুলো আসলে হ্যাড ফিনিশড একটা বলতে পারো, হ্যাড তো সবার সাথেই বসে, কিন্তু এখানে হ্যাডটা হবে না, পাস্টে যাবে না। হ্যাজ বিন মানে হয়েছে, সমাপ্ত হয়েছে। সো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে, সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাজ বিনটা রাইট হবে। এটা প্যাসিভের বাক্য আর কি। হি হ্যাজ বিন ইল, এটা মনে রাখবা যে কোনো সময় নির্দেশক যদি সংখ্যা দিয়ে সময় বলে 2 দিন 2 ঘন্টা, এখানে ফর বসে। আর যদি সকাল থেকে, শুক্রবার থেকে, সোমবার থেকে এরকম বলে, তাহলে এখানে সিন্স বসে। সিন্স হবে রাইট অ্যান্সার 30-এর ঘ। আচ্ছা, 31, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? তাহলে আই উইশ থাকলে সবসময় মনে রাখবা সাবজেক্টের পরে, যেমন আইয়ের সাথে কখনো অয়ার হয় না, কিন্তু এই বাক্যগুলোতে কাল্পনিক জিনিস যেহেতু, তো এই জায়গাটায় অয়ার ইউজ করতে হয়। সো গ নাম্বার অপশনটা রাইট। আমরা এবার 32 নম্বরে চলে যাব। 32 নম্বর কোয়েশ্চেন, জয় এর অ্যাডজেক্টিভ। তাহলে জয়ের অ্যাডজেক্টিভ মানে কি? দোষগুণ অবস্থা, জয়াস। জয়াস হবে অ্যাডজেক্টিভ, দোষগুণ অবস্থা মানে কেমন, জয়াস। সঠিক ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি? ভালো প্রশ্ন একটা। স্ট্যান্ড আপ ইম্পারেটিভ সেন্টেন্সের ধাঁচ হলো যে একটা মূল ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, যেমন ক্লোজ দ্য ডোর এরকম, অথবা ডু নট দিয়ে শুরু হতে হবে, ডোন্ট ক্লোজ দ্য ডোর, হ্যাঁ, অথবা লেট থাকবে, এই কয়েকটা, অথবা প্লিজ কাইন্ডলি, এই 4টা ডিজাইন আমি বলবো। একটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, যেখানে কোনো সামনে দেখো কোনো সাবজেক্ট নেই, বাক্যে প্রতিটা বাক্যে দেখো সামনে একটা করে সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো থাকলে ওগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এটাই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। কোনটি ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ পুংবাচক, আর ফেমিনিন বলা হয় স্ত্রীবাচক, যেটা এটা এর আগেও আমরা একটা পেয়েছিলাম, এই কোশ্চেনটি ছিল। তো অক্স হবে এটা ছেলে, পুংবাচক, কেননা কাউ হলো মহিলা কাউ, আর ডগের মহিলা কুকুরকে আমরা বিচ বলি, আর নান হলো সন্ন্যাসিনী, যেটা এটাও ফেমিনিন জেন্ডার। আচ্ছা, দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ইজ, ইন্ডিপেন্ডেন্স এই যে একটু আগে আমরা দেখলাম অ্যাডভাইস, প্র্যাকটিস, লাস্টে সি থাকলে মনে রাখবা এটা নাউন হয়, কিন্তু লাস্টে সি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় এটা। তো এটা 35 নম্বরের অ্যান্সার, খ নম্বরটা হবে এ নাউন। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, কোন বানানটা সঠিক? তো এইরকম বানানগুলো আসলে পরীক্ষায় একটা করে আসেই দেখা যায়। তো এইটা হবে কমিটমেন্ট, কমিটি বানান যেমন এরকম COMMITTEE, এখানে অত ডবল নেই, এম আছে দুইটা, COMMITMENT, কমিটমেন্ট মানে প্রতিজ্ঞা, এই বানানটা ঠিক আছে। নেভার টেল এ লাই এর পরিবর্তিত প্যাসিভ ভয়েস করলে কি হবে? তো এটা ইম্পারেটিভের ভয়েস, এটা আসলে ভার্ব দিয়ে শুরুর মতোই, সামনে নেভার থাকে বা কখনো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ থাকে, এগুলো ইম্পারেটিভ। তো এটা লেট দিয়ে করতে হয়। লেট এ লাই, আমরা দেখি কোনটা, এই যে এটা দেওয়া যায়, লেট এ লাই নেভার বি টোল্ড, অথবা লেট এ লাই বি নেভার টোল্ড, এটাও কিন্তু রাইট। লেট এ লাই, নটটা হবে না, নেভার থাকবে। লেট নেভার, এটা যদি এ লাইটা আগে দিত তাহলে কিন্তু হতো লেট নেভার এ লাই বি টোল্ড। সো এটাও রাইট হতো, কিন্তু এটা আসলে লাইটে পরে চলে গেছে। হ্যাঁ, লেট নেভারের পরেই তোমাকে অবজেক্টটা দিতে হয়, এটাই নিয়ম। সো খ নম্বর অপশনটাই রাইট। এ লাই, লেট এ লাই
নেভার বি টোল্ড, তো এটা বিভিন্নভাবে করা যেতে পারে। লেট নেভার এ লাই বি টোল্ড, এটাও ঠিক। আরেকটা আছে এই নেভারটা আমরা সরাও দিতে পারি, লেট এ লাই বি নেভার টোল্ড, এটাও কিন্তু রাইট। 38, দ্য ম্যান সেড গুড মর্নিং মাই ফ্রেন্ডস, এর ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করলে কোনটা হবে, তাহলে এটা উইশড দিতে হয় গুড মর্নিং থাকলে, আর এটা যেটা হবে দ্য ম্যান উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং, এটা রাইট। গুড মর্নিং মানে এটা উইশ করা। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটি কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স। হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস, হ্যাঁ এটি কারেক্ট। সে আমাকে পিস মানে যদিও টুকরা, মানে একটা অ্যাডভাইস দিয়েছিল এরকম। আই হ্যাজ, দেখো টেন্সের গঠনই মেলে না, হ্যাজের সাথে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হলে হয়তো। হি অ্যাপ্লাইড ফর ফ্রি শিপ, এরকম কোনো ওয়ার্ড নেই যে ফ্রি শিপ। হ্যাঁ, তো দ্য মিট ইজ হার্ড, এটাও বাক্য হয় না, সো এটি রাইট। আচ্ছা, কোন বাক্যটি ভুল, তার মানে তিনটা বাক্য সঠিক আছে, এগুলো আরও ভালো করে জাজ করতে হয়। কোন বাক্যটি ভুল তা আমরা দেখি। হি কেম দিস মর্নিং, তাহলে দিস কিন্তু প্রেজেন্ট রিলেটেড কোনো অ্যাকশনে বোঝায়, যে যেমন কন্টিনিউয়াস টেন্স হলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম গোয়িং দিস মর্নিং, আজকে সকালেই, এই সকালেই যাচ্ছি, কিন্তু সে এসেছিল এই সকালে, এটা হয় না, সো এই বাক্যটাই ভুল, বাকি সবগুলো কিন্তু ঠিক আছে। এবার আমরা অঙ্কগুলো করব। 41 নম্বর অঙ্ক, 7 জন শ্রমিক 7 দিনে 7টা রিক্সা তৈরি করতে পারে, 5 জন শ্রমিকের 5টা রিক্সা তৈরি করতে কত দিন লাগবে। সো পুরো ব্যাপারটা থেকে আমরা দেখব, যেহেতু ঐকিক নিয়মের অঙ্কই বলা যায় এগুলো, তো দিন যেহেতু চেয়েছে আমরা এই দিনটাকে ডানে ফেলবো, আর এই দিক থেকে আমরা এই দুটাকে আগে পিছিয়ে বলে নেব, কোনটা আগে দিলে ভালো লাগে সেটাই, এটা কোনো সমস্যা না, তবে দিনটা ডানে ফেলতে হবে। তাহলে 7 জন শ্রমিক 7টা রিক্সা তৈরি করে 7 দিন, আমরা এইভাবে লিখে নেব যে 7 জন শ্রমিক 7টি রিক্সা তৈরি করে 7 দিনে। জাস্ট একটু সেটিং করে নিই। আমরা 41 নম্বরে আছি। 7 জন শ্রমিক, দিন চেয়েছে, সো দিনটা আমরা ডানে ফেললি। 7টি রিক্সা, আসলে সংখ্যাগুলো একই দিয়েছে, এই জন্যই মানে ভালো বোঝা যাচ্ছে না। 7 জন শ্রমিক 7টা রিক্সা তৈরি করে 7 দিনে। বাস, এখন আমরা এই দুটোই চেঞ্জ করে জনের জায়গায় বলেছে 5 জন, আর রিক্সার জায়গায় 5টি, এগুলো আমরা করলেই অ্যান্সার পেয়ে যাব। সো এখানে আমরা যদি এটা চেঞ্জ করি, এটা ঠিক রাখি, একসাথে দুইটা ভাবতে সমস্যা হয়, যেটা আমরা চেঞ্জ করব না সেটা কিন্তু আসবে না। সো আমরা এইটা সবসময় আগে লিখবো, গুণ হোক আর ভাগ হোক। এখন চিন্তা করবো 7 জন মিলে যে কয়টা রিক্সাই হোক 7 দিনে যদি তৈরি করে, একজন তৈরি করলে কম রিক্সা তৈরি করবে, সো এটা ভাগ হবে, এই 7টা এসে নিচে ঢুকবে। তারপরে আমরা এটা এক ঠিক রাখলাম, আর এখন এইটা এক করলাম, যে একটা রিক্সা তৈরি করতে, এটাও কিন্তু 7টা রিক্সা তৈরি করতে যত দিন লাগে, একটা রিক্সা তৈরি করতে কম দিন লাগবে, সো এটাও ভাগ হবে, এটাও এসে নিচে বসবে। আর একে যখন দুটোই ভাগ হয়, মানে একের উল্টাটা পরেরটায় হয়, একে যদি গুণন হয় পরেরটায় ভাগ হয়, একে ভাগ হলে পরেরটায় গুণ হয়। সো একে যেহেতু দুইটাই ভাগ হলো, পরের দুটোই তাহলে গুণন হবে, অর্থাৎ এখানে আমরা 5 জন দিয়ে দিলাম, আর এখানে 5টা রিক্সা দিয়ে দিলাম। তারপরে এই লাইনটা আমরা আগে লিখে ফেললাম 7, আর এই 5 দুটোই উপরে বসিয়ে দিলাম। এখন জাস্ট আমরা কাটাকাটি করব, এই 7 আর এই 7 কাটলাম, আর এটা 5 5 25, তাহলে 25/7। এখন আমরা অপশন দেখি, হয়তো সমস্ত দিয়ে দেওয়া আছে নাকি। 41 নম্বরের অ্যান্সার গ, 7 দিনে দিয়েছে, একটু আমার দেখতে হবে। 5টা রিক্সা তৈরি করতে কত দিন লাগবে, তাহলে 5টা রিক্সা তৈরি করতে না, আরও একবার আমরা চেক করে নিই। 5 জন শ্রমিকের 5টা রিক্সা তৈরি করতে কত দিন লাগবে, তাহলে 7 জন শ্রমিকের 7টা রিক্সা তৈরি করতে লাগে 7 দিন, তাহলে একজন শ্রমিকের 7টা রিক্সা তৈরি করতে কম দিন লাগবে, ভাগ হলো একজন শ্রমিকের একটা রিক্সা তৈরি করতে 7, এই 2 সাথে নিচে থাকলো, আর 5 জন শ্রমিকের 5টা রিক্সা তৈরি করতে, 5 জন শ্রমিক একের তুলনায়, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, একের সাথে তুলনা করতে হয়, যে একজনের যদি কম দিন লাগে, তাহলে 5 জনের কিন্তু একজন শ্রমিকের, এখানে একটু ভেজাল হয়েছে, আসলে পুরো জিনিসটা দেখো আসলে এমনি দেয় নাই, আমি অতটা ভাবিনি, যে 7 জন 7টি রিক্সা তৈরি করে কত, 7 দিনে। এখন আমরা একটা করে যদি ভাবি যে একজন শ্রমিক 7টা রিক্সা তৈরি করবে, তাই না, আগে করতে হলো 7 জন শ্রমিক 7টা রিক্সা, এখন একজন শ্রমিকই যদি 7টা রিক্সা তৈরি করে, তাহলে কিন্তু তার বেশি দিন লাগবে, আমি তখন ভুল করেছিলাম, একজন শ্রমিক দিয়ে যদি আমি 7টা রিক্সাই তৈরি করাতে চাই, তাহলে বেশি দিন লাগবে, সো এই 7 কিন্তু গুণন হবে, বেশি হলেই গুণন হয়। আর এখানে আমরা এটা এক রেখে যখন রিক্সার পরিমাণটা কমায় দেবো,
তখন দিন কম লাগবে, এটা একটা কাজের মতো। সো এই 7 কিন্তু নিচে আসবে। এখন ঠিক আছে, আর এইখানে আমরা যখন এটা 5-এ দেবো, এটা একসাথে চেঞ্জ করব, এটাও 5-এ দেবো। আগে আমরা এই লাইনটা লিখে ফেলবো যা যা ছিল, 7 গুণন 7 বাই 7। আর এইটা দেখবো যে এটা একে বের করার সময় এই 7 আমরা কোথায় দিয়েছিলাম, এই যে এই জায়গাটায় 7 আমরা উপরে দিয়েছিলাম, তাহলে এটা নিচে যাবে, উল্টা হয়। সো এইটা, আর এইটা একে বের করার সময় এই 7 আমরা নিচে দিয়েছিলাম, তাহলে এটা যাবে উপরে। এটাই কিন্তু নিয়ম। এটা একটা কাটা, এটা একটা কাটা, তাহলে 7 দিন অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, 41 নম্বর হবে 7 দিন অ্যান্সার, অর্থাৎ 41-এর গ নাম্বার অ্যান্সারটা রাইট। আচ্ছা, 15 এর কত শতাংশ 1-এর 15 শতাংশের সমান? তো আমরা এইটা আগে বের করে নিই, কারণ এখানে যদি ডাইরেক্ট বলে দিত যে 15 এর কত শতাংশ এত এর সমান, তাহলে সুবিধা হতো। তো 1-এর 15 শতাংশ মানে কি, আমরা সেটা আগে দেখি। 1 এর মানে গুণন, তুমি গুণন চিহ্ন দিলেও হবে, 15 শতাংশ মানে 15%। সো পার্সেন্ট তুলে এখানে আমরা এরটা আমরা গুণনও দিতে পারি, পার্সেন্ট তুলে নিচে একটা 100 নিতে হয়। এখন আমরা এটাকে এইভাবেও রাখতে পারি, কাটাকাটি করে নিলে একটু সুবিধা হয়। 5 দিয়ে আমরা কাটি, 3 5 15, 5 20 100, তাহলে এটা 3 3 থাকলো, 3/20। এখন আমরা যেটা করব, যে এই জায়গাটা যদি আমরা মনে করি দিয়ে ধরে নেই, যে মনে করি 15 এর ক শতাংশ সমান, এটার কাজ তো আমরা করে নিলাম, সেটা হলো এটা। তাহলে মনে করি 15 এর ক পার্সেন্ট, কত পার্সেন্ট এটা চাওয়া হয়েছিল, ক পার্সেন্ট সমান এটা, যেহেতু 1-এর 15% বলা ছিল। তাহলে এইটা আমরা এখন যেটা করব, অতএব এই জায়গাটা আমরা এর জায়গাটা গুণন দিয়ে দিই, আর ক দিয়ে পার্সেন্ট তুলে নিচে 100 নিয়ে নিই। কয়ের মান বের করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। সো এটা আমরা একটু কাটাকাটি করি 5 দিয়ে, 3 5 15, 5 20 100, বা এখন যেটা দাঁড়ালো 3 ক বাই 20, আর এই পাশে 3/20। আমরা আর গুণ করতে পারি, বজ্র গুণন, তাহলে এটা হবে 3 20 60, 60 ক, আর এই পাশে 3 20 60। সো বা ক সমান, অনেকে এখানে ভুল করে বিয়োগ করে আসে, আসলে ক এর সাথে সম্পর্কটা গুণন 60-এর, ওই পারে গেলে ভাগ হবে, তাহলে 60/60 করলে 1 হয়, উপর নিচে একই সংখ্যা হলে এটা 1 হয়, তাহলে 1% অ্যান্সার হওয়ার কথা। আমরা দেখি 42 নম্বরের অ্যান্সার, ঘ নাম্বার অপশন যেটা ছিল, অর্থাৎ 1%, 42। এবার আমরা 43 নম্বর অঙ্কে যাব। নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? তো এটা আমরা কিভাবে করব? ক্রমিক স্বাভাবিক মানে কি, মানে সিরিয়ালি 3টা সংখ্যা, যেমন 7 8 9 এরকম। তো আমরা ক্রমিক সংখ্যাগুলো যদি ধরে নিই, যে প্রথম ক্রমিক সংখ্যাটা ক, দ্বিতীয়টা কি 1 যোগ করতে হয়, জোর বেজোর হলে 2 2 করে যোগ করতে হয়, জোর বেজোর দুটোর ক্ষেত্রেই, আর ক্রমিক স্বাভাবিক হলে 1 1 করে বাড়ে। সো তৃতীয়টা হলো ক যোগ 2, 1 2 3 এইভাবে বাড়বে। সো এখন আমরা যদি প্রশ্ন মতে একটা তৈরি করি সমীকরণ, যে ক যোগ ক প্লাস 1 যোগ ক প্লাস 2, মানে এই 3টার যোগফল। এখন আমরা অপশন দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। যে আমরা যদি ভাবি যে 29, তাহলে আমরা দেখি কি হয়, 29। তাহলে বা এখানে সমাধান করলে 3টা ক যোগ করলে হবে 3 ক, আমরা দ্রুত করব, এটা 2 এর 1 হবে 3, প্লাস 3টা ওই পারে গেলে -3 হবে, তো 29 - 3, তো এটা হবে 26। 3 ক সমান 26, যেহেতু এটা ভাগ যায় না, ক সমান 26/3 দশমিক আসে, তখন আমরা বুঝবো যে এটা না। তো আমরা এখন 29-এর জায়গায় 46 বসাই, খ নম্বর অপশনটা, তাহলে কি হবে, এটা 46, আর এখান থেকে 2 এর 1 3 এই পারে এসে মাইনাস হলে এটা, তো 46 থেকে 3 গেলে 43 হয়, এটাও 3 দিয়ে ভাগ যায় না, যেহেতু পূর্ণ সংখ্যা আসতে হবে সোজা কথা। সো এটাও হলো না। তো আমরা 57 যদি দিই, এই জায়গাটা যে ক্রমিক সংখ্যা 3টার সমষ্টি 57, তাহলে 57 বিয়োগ 3 করলে কত, 54 হয়। 3 দিয়ে কিন্তু 54-কে ভাগ যায়, তাহলে ক সমান 54/3, কত হয়, 3 × 3 18 বার যায়। সো তাহলে এটাই হওয়ার চান্স আছে, 54। আমরা দেখি 57 যেটা আমরা নিয়ে করেছিলাম, 43 নম্বর, এটাই অ্যান্সার। এইভাবেই দেখতে হবে এটা। নিচের কোনটি এত এর একটি উৎপাদক? তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমি আগে তুলে নিচ্ছি অঙ্কটা, x² - y² প্লাস 2y। চাকরির পরীক্ষাগুলোতে এরকম একটা উৎপাদকের বিশ্লেষণ আসেই। তো এখানে 4 পদীগুলোর ক্ষেত্রে যেটা করতে হয়, আগেও দেখিয়েছিলাম আমরা,
যে তিনটা এখানে পূর্ণবর্গ সংখ্যা আছে স্কোয়ার আলাগুলো, আর 1 কে পূর্ণবর্গ ধরা হয়। আর যেটা অপূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এখানে 2i এটা হচ্ছে যে এ বাকি দুইজনকে নিয়ে বর্গের সূত্রে পড়বে, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু এক্স চলকটা নাই তখন বুঝতে হবে যে এ এক্সকে নেবে না, অর্থাৎ এই তিনটে মিলে সূত্রে পড়বে। আর এইটা মাইনাসটা বাইরে রেখে এটা একটা ব্র্যাকেট দিতে হবে, কেননা স্কোয়ার প্লাস বা মাইনাস যেই হোক 2abটা যে কোনোটা হতে পারে, কিন্তু এই দুই কোণায় কিন্তু প্লাস লাগে, এই জন্য মাইনাসটা কমন নিতে হয়। মাইনাসটা কমন নিলে তিন জোড়েরই সাইন চেঞ্জ হবে, মাইনাস ছিল প্লাস হলো, প্লাসটা মাইনাস হলো, এই মাইনাসটাও প্লাস হলো। এখন নেক্সটে যেটা আমরা করব এটা এইভাবে থাকলো, আর এটাকে আমরা বর্গের সূত্র অনুসারে স্কোয়ার মাইনাস 2ab মানে 1 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারে ফেললাম। আর নেক্সট টাইম যে এই দুটো মিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। শেষ পরিণতি এটাই হতে হবে, কারণ উৎপাদকের বিশ্লেষণ মানে গুণন আকারে আসতে হয় কোনো একটা বীজগাণিতীয় রাশি। এখন এখানে একটা হাই ভোল্টেজ আছে, সেটা হলো যে এখানে যদি তুমি স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে না দাও তাহলে দেখবা a প্লাস বি ইন্টু a মাইনাস বি করার সময় স্কোয়ার সহ নিয়ে চলে আসছো, এখানে কিন্তু স্কোয়ার নাও না। সো এখানে ভুলটা হয়ে যায়, সো আমরা এইভাবে দিয়ে দেবো, তাহলে আমরা বুঝবো যে শুধু এতটুকু নিতে হবে, অর্থাৎ a প্লাস বি মানে এটা সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই, এ প্লাস বির সময় এ প্লাস দিয়ে এটা এইভাবেই থাকবে, মাইনাসের সময় একটু চিহ্নগুলো চেঞ্জ করে দিলেই হবে। এ মাইনাস বি অর্থাৎ এই মাইনাস না, ওই সূত্রের মাইনাসটা, তাই এটা হবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস। তো এখন অপশনে দেখবা দুইটার একটা আছে, যেহেতু একটি উৎপাদক বলেছিল, তো 44 নম্বরে গ নম্বর দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এই যে এটা আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস 1, সো গ নম্বরটাই হবে রাইট অ্যান্সার। আর যদি বলে যে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটা হবে, তখন টোটাল অ্যান্সারটাই ওখানে থাকতো, আর একটি উৎপাদক বললে এইখানে যে দুইটা আসলো তার মধ্যে একটা থাকবে। 45 যদি এন এবং পি অযুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম মানে বিজোড়, যুগ্ম না আর কি, যুগ্ম মানে জোড়, হ্যাঁ, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম হবে, জোড় হবে। তোমরা খেয়াল করে দেখো যে দুইটা বিজোড় সংখ্যা সেটা যে কোনোটা হোক, তুমি যদি 3 সাথে 9 নাও, যোগ করে দেখো 9 আর 3 12 হয়, তাই না? যে কোনো দুইটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা যোগ করলে তো জোড় হবেই, যেমন 4 যোগ 2 এটা অবশ্যই জোড় হবে, কিন্তু দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে সবসময় জোড় সংখ্যা হয়। সো এখানে যেটা যোগ আকারে আছে এন আর পি, যেহেতু এদেরকে বিজোড় বলা হয়েছিল, এই দুইটা যোগ করলে যুগ্ম বা জোড় হবে, অর্থাৎ 45-এর ক নম্বরটা হবে আমাদের অ্যান্সার। 46 এটা একটা ভাগ অঙ্ক দেওয়া হয়েছে, আমি আগে তুলে নিচ্ছি। উপরে ছিল a ইন্টু a প্লাস বি বাই a মাইনাস বি, তারপরে আমরা ভাগ চিহ্ন, এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি, a প্লাস বি, আর এখানে আছে a কিউব মাইনাস বি কিউব। এই ছিল অঙ্কটা, যে এতকে এত দিয়ে ভাগ করলে কোনটা হবে। সো এখানে তো কোনো কাজ নেই, আর এইটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বা গুণফল নির্ণয়ের সূত্রে ফেলবো। এটা আমরা এইভাবেই রাখলাম, প্রথম ভগ্নাংশটা এটাও রাখলাম, এটা লবটা আমরা ঠিকই রাখলাম, এর কোনো কাজ নেই। আর এটা a কিউব মাইনাস বি কিউবের যে গুণফল নির্ণয়ের সূত্র আছে, অর্থাৎ a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস, সূত্রগুলো অবশ্যই জানতে হবে, এ বি প্লাস বি স্কোয়ার। আর ভাগ চিহ্ন থাকলে কি গুণন দিয়ে উল্টায় দিতে হয়, সো এই প্রথম ভগ্নাংশটা উল্টিবে না, এটা ঠিক থাকবে। এটা আমরা গুণন চিহ্ন দিয়ে এটা দেব উপরে, হরটা চলে গেল উপরে লবে, আর যেটা লবে ছিল a প্লাস বি এটা চলে আসবে নিচে, উল্টে গেল। এখন আমরা জাস্ট কাটাকাটি করব, এই a মাইনাস বি a মাইনাস বি, a প্লাস বি a প্লাস বি, তাহলে উপরে যা থাকলো এই একটা সিঙ্গেল a থাকলো, a ইন্টু এইটা, নিচে কিছু না থাকলে 1, নিচের 1-এর কোনো ভ্যালু নেই, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা দেখি অপশন, এটা 46 নম্বর ছিল, 46-এর গ, এখানে কিছু না, এটা দিয়ে গুণ করে দিয়েছে, সো সমস্যা না, আমাদের অপশন দেখে করতে হবে। এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে এ কিউব প্লাস এটা গুণ করলে হবে এ স্কোয়ার বি, আর এটার সাথে এটা গুণ করলে হবে এ বি স্কোয়ার, এটাই অপশনে দেওয়া ছিল, অপশন অর্থাৎ এই যে এটা গ নম্বর। আচ্ছা, নেক্সট আমরা 46 শেষ করলাম, 47 নম্বরে যাব, এখানে অঙ্কই অনেকগুলো আছে। 47 নম্বরে যেটা বলা আছে যে a প্লাস বির মান হলো √7, তো আমি আগে তুলে নিই, a প্লাস বি সমান √7, আর ওই মানটা একটু ঘুরাই দিয়েছে, যে এ বি সমান দিয়েছে হলো a মাইনাস √3, আর মান চেয়েছে এ বি সমান হট। আচ্ছা, এখন আমরা খাতায় আসি, এই অবস্থা। তো এ বির সূত্র আমরা জানি যে এ বি সমান হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই মানটা জাস্ট a মাইনাস বি না দিয়ে একটু ক্যান্সেল করে দিয়েছে। তো এখানে আমরা একটা কাজ করি,
যেখানে a মাইনাস বি তৈরি করতে গেলে দেখো যদি এই এটাকে এই পাশে আনো b মাইনাস এ হবে, সেখান থেকেও করা যায়, মাইনাস কমন নিয়ে সাইজ করা যাবে। কিন্তু পুরো সাইডটা যদি ট্রান্সফার করি, যে এই ডান পক্ষের পুরোটা যদি আমরা এই পাশে লিখি আর বিটা বাম পক্ষটা ডান পাশে লিখি তাহলে সুবিধা হয়। এখন আমরা যেটা করব, এই প্লাস বিটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস রুট থ্রিটাকে ওই পাশে দিয়ে দিলে প্লাস রুট থ্রি হয়ে যাবে। এই এখন সাইজ হয়ে গেল। আচ্ছা, এ প্লাস বির মান 7 না রুট 7 ছিল? রুট 7, এটাও রুট 7 ছিল। তা এখন আমরা এ বি সূত্র লিখলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এ বি সমান হচ্ছে a প্লাস বি বাই 2, এটা ব্র্যাকেটটা এইভাবে হালায় দিতে হয় যেন স্কোয়ারটা 2ও পায়, মানে এত দূর পর্যন্ত নামতে হবে, মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বির মান ছিল রুট 7 বাই 2 হোল স্কোয়ার, মাইনাস এটা ছিল রুট 3 বাই 2 হোল স্কোয়ার। এখন খেয়াল করো, রুটটা কিন্তু এই 2 এর উপর নেই, শুধু 7 এর উপর। তো এই স্কোয়ারটা দুইজনই নেবে, এও নেবে, তো এ নিলে স্কোয়ার রুট ক্যান্সেল হলে এ কিন্তু 7 হবে, 49 হতে পারবে না। আর এ কিন্তু এর উপর যেহেতু রুট নেই, তাহলে এ কিন্তু 4 হয়ে যাবে। এখানেও তাই, এটা যখন স্কোয়ার পাবে, স্কোয়ার রুট ক্যান্সেল হলে এটা শুধু 3 থাকবে, আর এইটা হলো 2 স্কোয়ার পেলে 4 হবে। এখন ভগ্নাংশের যেহেতু বিয়োগ লসাগু করে করতে হবে, একই সংখ্যার লসাগু এটা হয়, এটা দিয়ে ভাগ দিলে একবার যাবে, এক দিয়ে উপরে গুণ দিলে 7, আর এটাও একই অবস্থা, এটা দিয়ে ভাগ দিলে একবার, এক দিয়ে গুণ দিলে 3। তো এটা বিয়োগ করলে হয় 4 বাই 4, উপর নিচে একই সংখ্যা হলে আমরা এর আগেও দেখেছি 1 অ্যান্সার হয়। সো 47 নম্বরের অ্যান্সার হবে 1। গ নম্বর অপশনে ছিল 1। আচ্ছা, 48 নম্বর, একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 100 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে? তো এটা সিম্পলি এখানে অপশনগুলো আমরা আগে বুঝে নেব যে সবগুলো সেকেন্ডে আছে, তখনই আমরা কিন্তু এটা প্ল্যানিং করব যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা সূত্র হিসেবেই তোমরা জানবা। এইটা কিন্তু আগে করে নিতে হবে যে 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড। এখন আমরা যে করব, স্পিড বলা আছে হলো ঘন্টায় 60 কিলোমিটার, আবার এইদিকে দেখো একটা মিটারেও আছে, তো এখানে 60 কিলোমিটারটাকে আগে মিটার বানায় নিতে হবে। এই বুদ্ধিগুলো কিন্তু করতে হবে, তাহলে সুবিধা হবে। তো কিলোমিটারকে আমরা 1000 দিয়ে গুণ দিলে মিটার হয়ে যায়, তো 60 গুণন 1000 মিটার, তো এটা হলো 60,000 মিটার। এখন এটাই গতিবেগে ছিল, জাস্ট আমরা এককটা চেঞ্জ করেছি। অর্থাৎ এখন আমরা সময়টা বের করব, সময়কে ডানে ফেলবো, তাহলে কি বলবো যে ট্রেনটা 60,000 মিটার যায়। এটাকে কেন মিটার করা হলো, যে না তা না হলে আমি যে 100 মিটার দেওয়া আছে এটা কিভাবে কিলোমিটারের নিচে বসাবো, এই জন্যই। তাহলে এত মিটার যায় 1 ঘন্টায়, মানে তাহলে 3600 সেকেন্ডে। তো ঐকিক নিয়মে আমরা একে বের করব, একের সময় এটা নিচে আসবে 3600 বাই 60,000, আর ওইখানে যেটা চাওয়া হয়েছে 100 মিটার, তো 100 যাবে উপরে, তারপরে কাটাকাটি করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। উপরে দিলাম 100 আর নিচে 60,000, শূন্যগুলো কাটলেই হয়ে যাবে, 2টা করে শূন্য কাটা গেল, আর এখানে 2টা শূন্য ছিল, এর সাথে শূন্য কাটলাম, এখানে 6 6 36, তাহলে 6 সেকেন্ড হবে আমাদের 48 নম্বর কোশ্চেনের অ্যান্সার। গ নম্বর অপশনে ছিল 6 সেকেন্ড, আমরা তারপরে অ্যান্সার দেখিনি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো 49 নম্বর। এখানে যেটা বলা হয়েছে 12টি ডিমের বিক্রয় মূল্য 15টি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে? তো এখানে আমরা এখানে যদি একটা ক ধরে নিই, যেহেতু দুইটা সেম আমরা এই সুযোগটা নেব, আমি আগে তুলে নিচ্ছি এটা। তো মনে করি 12টি ডিমের বিক্রয় মূল্য ক টাকা, মনে করি একই হলে এই জিনিসটা আমরা সুযোগ নেব। তুমি এখানে 100 টাকাও ধরতে পারো, কোনো সমস্যা না। 12টির বিক্রয় মূল্য ক টাকা, এইভাবে আমরা জিনিসটা ধরে নিলাম যে 12টির বিক্রয় মূল্য ক টাকা। আর লাভ ক্ষতির অঙ্কে আমরা এর আগেও দেখেছি সবসময় একটির দাম বের করে আমরা করি, তাহলে একটির বিক্রয় মূল্য হবে ক বাই 12 টাকা। ঠিক একইভাবে 12টার বিক্রয় মূল্য যা, 15টার ক্রয় মূল্য আবার সেম একই। সো আমরা এখন বলতে পারি যে 15টার ক্রয় মূল্য তাহলে ক টাকা, 15টির ক্রয় মূল্য একই যেহেতু ক টাকা। এখান থেকে আমরা একটির ক্রয় মূল্য বের করব, তো ক বাই 15 টাকা। এখন আমরা দেখি যেহেতু শতকরা ডাইরেক্ট বলেই দিয়েছে শতকরা কত লাভ হবে, আর লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অবশ্যই তাহলে এটা বড়। এমনিও আমরা বুঝতে পারি যে লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট থাকে, এর হরটা দেখো বড়, যে ভগ্নাংশের হর ছোট থাকে সেটি বড় হয়। এখানে লাভ বা ক্ষতি বললে আমাকে কিন্তু বড় ছোট ম্যাচিং করে আসতে হতো। সো যেহেতু লাভ বলেই দিয়েছে তখন আমরা বুঝলাম যে বিক্রয় মূল্যটাই বড়। তো ক বাই 12 বিয়োগ ক বাই 15 এত টাকা। এখন আমরা 12 আর 15-র লসাগু করে নিই, যেহেতু ভগ্নাংশের বিয়োগ। 3 দিয়ে 3 4 12, 3 5 4 5 20, 3 20 60 হলো লসাগু।
তো এটা দিয়ে ভাগ দিলে 5 বার যায়, 5 বার 59, 5 দিয়ে উপরে গুণ করলে 5 ক। 15 দিয়ে যায় 4 বার, 4 15 59, তাহলে 4 ক। সরি, তাহলে 5 ক থেকে 4 ক গেলে 1 ক। চলকের সাথে কখনো 1 লেখা যায় না, অর্থাৎ শুধু ক। ক বাই 60 টাকা। এর আগে আমরা একটা অঙ্কে দেখিয়েছি যে শতকরা লাভ ক্ষতি চাইলে সবসময় মনে রাখতে হয় যে লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। সো এখানে এটাও বলেছিলাম যে তোমার এটা ভুল হতে পারে, ক্রয় মূল্য তো ক টাকা, কিন্তু এইখানে লাভ হোক আর ক্ষতি হোক এটা বের করার সময় তুমি কোন ক্রয় মূল্যটা ইউজ করেছো সেটা নিয়ে করতে হবে। অর্থাৎ এই যে ক্রয় মূল্যটা ক বাই 15, মানে একটির যে ক্রয় মূল্য ছিল এটা আমরা ইউজ করেছি। সো এটা দিয়ে সাজাতে হবে, এত টাকায় লাভ হয় এত টাকা, ক্ষতি হলো তাই বলতাম এত টাকায় ক্ষতি হয় এত টাকা, ক্রয় মূল্যের উপরেই নির্ভর করে। তো ক বাই এটা যে ক্রয় মূল্য এটাও বলতে হবে না, সরাসরি এত টাকায় লাভ হয় এত টাকা। আর শতকরা চাওয়াতে আবার প্রথমে আমরা একে বের করব, তারপরে 100-তে। এটা আমি অনেকবার বলেছি, ভগ্নাংশের নিচে একে বের করলে এখানে যে অবস্থা থাক, পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখবা, ভগ্নাংশ থাকলেও আগে লিখবা। আর এটা গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টে দিতে হয়, 15 গেল উপরে, ক গেল নিচে। আর এখানে শতকরা মানে 100-তে বের করব। এই জায়গায় আসে আমরা এক টানের মধ্যে নেই, এটা উপরে এটা উপরে, এক টানে নিলে একটু বুঝতে সুবিধা লাগে। আর ওই 100 এসে উপরে ঢুকবে এটা, আর নিচে ছিল 60 গুণন ক, ক ক কাটা। আর এই 15 দিয়ে 4 15 59, 4 দিয়ে এটা কাটলে 25 বার যায়। সো অ্যান্সার হবে 25%, যেহেতু শতকরা চেয়েছিল। সো অ্যান্সার 49 নম্বরের অ্যান্সার হবে, আমরা দেখে নিই। হ্যাঁ 25%, ঘ নাম্বার অপশনে ছিল এটা। আচ্ছা, এটা খুবই সিম্পল অঙ্ক। 50, একটি ঘরের দৈর্ঘ্য এত, প্রস্থ এত মিটার হলে ঘরের মেঝের কিছু না, ওই ঘরের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল একই, অর্থাৎ আয়তের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেই 27 গুণন 18 এই দুটো গুণ করলেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। সো এটা আমি আর দেখাতেও চাচ্ছি না, তোমরা নিশ্চয়ই এটা করতে পারবা, অর্থাৎ এইটা আসবে। এমনিও বোঝা যায়, দেখো এই দুটো গুণ করলে প্রথমে 27টা 56 6, যে এক ডিজিট এককের ঘরটা দেখলেই বোঝা যায় যে এটা হবে। সো তোমরা গুণ করে দেখবে, এটা আসবে। আচ্ছা, একটি খালি সুইমিং পুলে এত গ্যালন পানি ধরে, গ্যালন হলো যেমন লিটার একটা একক, সেরকম গ্যালন একটা একক, প্রতি মিনিটে 12 গ্যালন পানি দিয়ে পূর্ণ করলে সম্পূর্ণ সুইমিং পুল পূর্ণ করতে কত ঘন্টা লাগবে? ঘন্টার হিসাব পরে হবে। আমরা যদি এইভাবে বলি যে 12 গ্যালন পূর্ণ করতে লাগে প্রতি মিনিট, মানে কি 1 মিনিট, সেই হিসেবে আমরা করে ফেলতে পারি। আমি জিনিসটা একটু সেটিং করে নিচ্ছি। তো এটা আমাদের নাম্বার ছিল 51 নম্বর। তাহলে 12 গ্যালন পূর্ণ হয় প্রতি মিনিট, মানে 1 মিনিট। ঘন্টা চেয়েছে, আমরা পরে ঘন্টায় চলে যাব 1 মিনিটে। তাহলে ঐকিক নিয়ম যেহেতু একে বের করতে হবে, এক ছাড়া এখানে কোনো দিন আর একটা সংখ্যায় তুমি বের করতে পারবে না। কারণ বলতে পারো স্যার এখানে তো ঐকিক নিয়ম বলেনি, সেটা না, কোনো একটা সংখ্যায় বের করতে গেলেই একে আগে বের করতে হয়। তো 1/12, আর কত গ্যালন ছিল ওখানে? 5760, 5760। তো এটা যাবে উপরে, 1 গুণন 5760/12 মিনিট। তো এটা আমরা একটু কাটাকাটি করে দেখি, 12 দিয়ে মেবি একবারে যাবে, চেষ্টা করি দেখি 12 দিয়েই। 5 7 6 0, তো 5 12 60 বেশি হয়ে যায়, 4 বার দিলাম, 4 12 48, 8 আছে 17 হবে, 9 হাতের 1 মিলে গেল, হ্যাঁ 8 12 96, আর লাস্টের শূন্যটা এখানেই চলে যায়। সো এটা কাটাকাটি করলে 480 মিনিট। এখন চেয়েছে যেহেতু ঘন্টা, তাহলে এগুলো জানতে হবে যে একটা ছোট একককে, মিনিট ছোট একক, ঘন্টা বড় একক, যে কোনো ছোট একককে বড় একক করলে ভাগ করতে হয় কত দিয়ে, ওটার সাথে ওটার যা সূত্র। তাহলে 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, আমরা এটাকে 60 দিয়ে যদি ভাগ দিই 60, তাহলে ঘন্টা হয়ে যাবে। সো এটা কেটে দিয়ে 6 48, তাহলে 8 ঘন্টা লাগবে। এটাই আমাদের 51 নম্বরের অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, গ নম্বর অপশন যেটা ছিল 8 ঘন্টা। ওকে, আচ্ছা, এখানে ধারার একটা অঙ্ক 16 22, আমি ধারাটা আগে তুলে নিই। 52 16 22 পার্থক্য দিয়ে দেখতে হয়। 16 22 34 58 106 এর ধারার পরের সংখ্যাটা চাওয়া হয়েছে। ওকে, এই ছিল আমাদের ধারা 16 22 34 58 106। এখন এই পরের সংখ্যাটা কত হবে? তো আমরা এই দুটো বিয়োগ করলে পার্থক্যটা পেয়ে যাব। তো 22 থেকে 16 বিয়োগ দিলে 6 আছে 12 হবে, 6 হাতের আগে সে মিলে 16 17 18, হ্যাঁ 6ই হয়। আর এই দুটো 34 থেকে যদি 22 বিয়োগ করি তাহলে 22, 2 আছে 4 হবে, 2 হাতে নাই, 2 আছে 3 হবে 1, মেবি পার্থক্য ডবল করে হবে, 6 ডবল 12। দেখি এই পার্থক্যটা কত হয়। 58 থেকে 34 বিয়োগ করলে 4 আছে 8 হবে, 4 হাতে নাই, 3 আছে 5 হবে, 2, হ্যাঁ ডাবল হচ্ছে। তো এই পার্থক্যটা দেখি কত হয়, আমরা রাফে বিয়োগ করে নিই। 106 বিয়োগ 58, পার্থক্য মানে বিয়োগ,
8 আছে 16 হবে 8, হাতের এখানে আসলো 6, 6 আছে 10 হবে 4, 48, 24 ডবল দেখো 48। সো এখানে পার্থক্যগুলো দ্বিগুণ দ্বিগুণ করে বাড়তেছে আর কি। 6 ডবল 12, 12 ডবল 24, 24 ডবল 48। তাহলে এই সংখ্যাটা যেখানে বসবে এর পার্থক্যটা তাহলে এর দ্বিগুণ করলে 48 দুগুণে 96 হয় যেহেতু ডবল, তাহলে এইটা আর এটা যোগ করলেই অ্যান্সার পেয়ে যাব। তো 6 6 12, 12 2 হাতে 1, হাতে 1, 9 আর 1 9 আর হাতের 1 10 0 হাতে 1, 202 হাতের 1 যোগ করলে। কারণ প্রতিটাই দেখো যে এটা আর এটা যোগ হয়ে কিন্তু এটা আসছে, তাহলে এই পার্থক্যটা আমরা যখনই জানলাম তার মানে এই দুইটা যোগ হয়ে এটা আসবে এই টিম। তো 202 হলো 52 নম্বর কোশ্চেনের অ্যান্সার 202, যেটা আসলে গ না, এটা ঘ হবে, এটা প্রিন্টিং কোনো সমস্যা হয়েছে। ঘ নম্বর অপশনটা হবে 52। হ্যাঁ ওকে। আচ্ছা 53 যেটা বলা হয়েছে, একজন লোক মাসে 20,000 টাকা আয় করেন এবং 18,000 টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? তো সঞ্চয়টা এখানে দেওয়া নেই, আমাদের বুঝে নিতে হবে যে আয় থেকে ব্যয় বিয়োগ দিলেই সঞ্চয় হয়। তো আয় ছিল হলো 20,000 আর ব্যয় হলো 18,000, তাহলে সঞ্চয় কত? 20,000 বিয়োগ 18,000, এই টাকাটা হলো সঞ্চয়। তো আমরা এটা বিয়োগ করে নিই, 3টা শূন্য থাকলো, 3টা শূন্য গেল এদিকে, আর এদিকে 8 আছে 10 হবে 2, হাতের 1 এখানে এসে মিলে গেল, অর্থাৎ 2000 বোঝাই যাচ্ছে। 20,000 থেকে 18,000 গেলে 2000। আচ্ছা এখন অনুপাতে যেহেতু সিরিয়াল থাকে, কোন কথাটা আগে বলেছে আমরা সেটা দেখব, সঞ্চয় না ব্যয়। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, তার মানে ব্যয়টা আগে। তো ব্যয় ছিল আমাদের কত? 18,000, তাহলে 18,000 যদি আমরা আগে দিই আর সঞ্চয় অনুপাত দিয়ে সঞ্চয় দিলাম 2000, আর অনুপাতের কোনো একক হয় না। এখন অনুপাতকে যেহেতু ছোট করলে করা গেলে করতে হয়, তো এটা আমরা যদি 3টা করে শূন্য কমন আছে, তো 1000 দিয়ে ভাগ দিলে যেটা হবে এরও 3টা শূন্য আউট হয়ে যাবে। তোমরা এটা উপর নিচ করে নিয়ে কাটাকাটিও করে নিতে পারো, সমস্যা না। তো 18:2, আবারও যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 9 আর এটা 1, তাহলে 9:1 অ্যান্সার হওয়ার কথা আমাদের। 53 নম্বর 9:1 গ নম্বরে ছিল। তারপরে আমরা অ্যান্সারটা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পিতা পুত্রের বয়স, এটা খুবই কমন অঙ্ক, চাকরি পরীক্ষায় এটা আসেই। পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত, আর পিতার বয়স 44 বছর হলে, এইখানে কিন্তু একটা মজার বিষয় আছে যে অনুপাতের অঙ্কগুলো ম্যাক্সিমাম আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল করে করি, এই দুটো যোগ করে এর করে, কিন্তু তখন এটা কখন করি? এটা হলো যদি এখানে সমষ্টি তাদের মোট বয়সটা দেয়া থাকে, কিন্তু অনুপাত দেয়া আছে একজনের বয়স দিয়ে আরেকজনের বয়স চেয়েছে, এইখানে কিন্তু এই নিয়মটা হয় না। এখানে একটা নিয়ম আছে এইভাবে যে এই জায়গা থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি, সেটা হলো পিতার বয়স অনুপাত চিহ্ন পুত্রের বয়স সমান এত। এই নিয়মটা বেশি সোজা। আরও একটা নিয়ম আছে, আমি সেটা দেখাবো। এখানে কিন্তু মোট বয়স দেওয়া না থাকলে অনুপাতের রাশির যোগফল দিয়ে করা যায় একটা নিয়ম, আমি মনে করি এটা কঠিন, ওই নিয়মে তোমরা যাবা না, তখন এই নিয়মে করবা। পিতার বয়স, বা আরও শর্টকাট বুদ্ধি আছে, দেখো আমি অনুপাতটা আগে তুলে দিই, যেহেতু এটা টিক চিহ্ন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত। তো অনুপাত দেওয়া ছিল কত, আমরা সেটাকে দেখি, 11:4, 11:4। আচ্ছা এখন দেখো পিতার বয়স কত বলেছে? পিতার বয়স বলেছে হলো 44 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? সমষ্টি পরে হবে, আমি যদি পুত্র বের করি তারপরে একটু পিতার সাথে যোগ দিলেই সমষ্টি পেয়ে যাবো, পুত্রটা বের করতে হবে, সোজা কথা। তো পিতা যদি 44 হয়, এখানে দেখো পিতা কোনটা, এই যে ফার্স্টেরটা পিতা, তাহলে একে 44 বানাতে গেলে কি 4 দিয়ে গুণ দিতে হয়, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো অনুপাতকে আমরা যা খুশি তাই করতে পারি, কিন্তু দুইটাকেই করতে হবে। সো একে যদি 4 দিয়ে গুণ দিই, 4 11 44, আর একেও 4 দিয়ে গুণ দিতে হবে, 4 4 16। তার মানে এটা যেহেতু পিতার বয়স দেওয়া আছে, তাহলে তার এগেইনস্টে যেটা পুত্র আসছে এটাই কিন্তু পুত্রের বয়স, অর্থাৎ 16 বছর। তারপরে তুমি ঐকিক নিয়মে করতে পারো, কিভাবে? যে পিতার বয়স 11 বছর হলে পুত্রের বয়স ডানে ফেললা, যেহেতু এটা দরকার 4 বছর। তারপরে 1 বের করলা, অতএব 1 হবে 4/11। তারপরে অতএব 44 বের করলা, 44টা উপরে দিলা, দেখো সব অ্যান্সার একই হবে। 11 দিয়ে এটাকে কাটলে 4 বার, এই যে 4 4 16। সো যে নিয়মে করো। সো পুত্র আসলো 16 আর পিতা দেওয়া ছিল 44, এই দুটো আমরা এখন যোগ করি যেহেতু সমষ্টি চেয়েছে। 6 4 10 0 হাতে 1, 4 1 5 4 1 6। সো 54 নম্বরের অ্যান্সার হচ্ছে 60 বছর। হ্যাঁ আমরা অপশনটা দেখে নিই, 54 নম্বর গ। হ্যাঁ 60 বছর। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তো এখানে দুটো জিনিস আছে, একটা হলো পূরক কোণ আর একটা হলো সম্পূরক কোণ। যদি কোনো একটা ডিগ্রি কোণের দিয়ে পূরক কোণ চায়, ধরো 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটাকে অপরটার পূরক কোণ বলে। তাহলে পূরক কোণ যদি চায় তাহলে সবসময় তোমরা যত ডিগ্রি কোণের পূরক কোণ চাবে 90 ডিগ্রি থেকে ওই কোণটা বিয়োগ দিবা, যদি পূরক চায় কত 30 ডিগ্রি। আর সম্পূরক মনে রাখবা পূরকের দাদা, মানে ডবল। সম্পূরক,
সম্পূরক কোণ হলো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক বলে। সো যখনই কোনো একটা কোণের সম্পূরক কোণ চাবে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিলেই অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 120 ডিগ্রি বলা ছিল, তো আমরা যদি এটা 180 থেকে 120 বিয়োগ করি তাহলে 60 ডিগ্রি আসে অ্যান্সার। সো এটা 60 ডিগ্রি অ্যান্সার, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা রাইট। ঘ। 3 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো এটা বের করতে গেলে তোমাদেরকে একটু মৌলিক সংখ্যাগুলো চিনতে হবে। মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক আছে, অর্থাৎ দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায়, একটা হলো 1 আর একটা হলো ওই সংখ্যা নিজেই। তাহলে 3 হতে 30 পর্যন্ত, তাহলে 3 নিজেও একটা মৌলিক সংখ্যা নিলাম, 5 একটা মৌলিক সংখ্যা, কোনো জোড় সংখ্যা আসবে না, শুধুমাত্র 2 কিন্তু একটা জোড় হয়েও মৌলিক হয়, কিন্তু 2 তো আমরা পার হয়ে আসছি। 3, 5, 7, তাহলে কত পর্যন্ত বলেছে এখানে? 30 পর্যন্ত। 9 কিন্তু হবে না, 9কে দেখো 3 দিয়ে ভাগ যায়, সো 9-এর গুণনীয়ক কমপক্ষে 3টা গুণনীয়ক হয়ে গেলেই যৌগিক সংখ্যা হয়ে যায়। 11, তারপরে 13, 15 কিন্তু হবে না, 15কে 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে যায়, 17 হবে। দেখলেই বোঝা যায় যে একে 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না। 19, 21 হবে না, 21কে 3 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 23 মৌলিক সংখ্যা। 25 হবে না, 5 দিয়ে ভাগ যায়, তারপরে 27 হবে না, 3 দিয়ে যায় ভাগ, 9 দিয়ে যায়, 29, এই হয়ে গেছে মৌলিক সংখ্যা। 30 তো হবেই না, তা কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। সো 56 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 9টি, অর্থাৎ ঘ নম্বর অপশনে যেটা ছিল। আচ্ছা, লসাগু গসাগুর অঙ্ক 57। এখানে বলা হয়েছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে, মানে নিচের কোন সংখ্যাটার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 এগুলো সবগুলো দিয়ে ভাগ যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। তো এইসব অঙ্ক যেটা করতে হয় সেটা হলো, অঙ্কে মনে রাখবা যোগ করার কথা বললে বিয়োগ করতে হয় উল্টা, আর লঘিষ্ঠ হলে লসাগুর অঙ্ক হয়, আর গরিষ্ঠ বা বড় বললে গসাগু হয়, লঘিষ্ঠ হলে লসাগুর অঙ্ক। সো আমরা যদি 24, 36 আর 48-এর আগে লসাগু করব, 24, 36, 48, এই 3টা সংখ্যার লসাগু করে 3 যোগ করার কথা বলা আছে, উল্টা করতে হয়, অর্থাৎ 3 বিয়োগ করে দিতে হবে। সো লসাগুটা আগে করি, আমরা 2 দিয়ে দিলাম, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, এগুলো যদি তোমার ভাগ করতে হয় তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে না। 2 দিয়ে ভাগ করলে যেহেতু অর্ধেক হয়ে যায়, দ্রুত চিন্তা করতে হবে যে 48-এর অর্ধেক 24, এইভাবে 36-এর অর্ধেক 18, আবারও 2 দিয়ে দিলাম, 6 দুগুণে 12, আবার অর্ধেক করতেছি, 9, 12। তো এখন 2 দিয়ে ইচ্ছে করলে দেওয়া যায়, গসাগু হলে যেমন 3টাকেই যেতে হয়, আর লসাগু হলে কমপক্ষে 2 জনকে গেলেও দিতে হয়। 3 দিয়ে আমরা দেবো, একটু পরে দেবো। তো 2 দিয়ে দিলে একে আর একে যায়, 3 দুগুণে 6, যাকে যায় না সেটা এইভাবেই রাখতে হয়, এটা 6 বার যায়। এখন আমরা 3 দিয়ে 3টাকেই যাবে, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6। এখন আমরা এই সবগুলো গুণ করলে লসাগু পেয়ে যাবো। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, আর 72 গুণন 2 করে দেখো 144 হবে। তো এটা যদি লসাগু হয়, আর অঙ্কে যোগ করার কথা বলা থাকলে বিয়োগ করতে হয়, সো -3 করে দাও, তাহলে রেজাল্ট পেয়ে যাবো। তাহলে এটা 141 হবে অ্যান্সার ইনশাল্লাহ, 141, খ নম্বর অপশন 57। ওকে। আর মুনাফার অঙ্ক তো আসলে সূত্র দিয়ে আমরা করব। কি কি দেওয়া আছে? মুনাফার হার, এটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। আমি আগে তুলে নিচ্ছি, তারপরে পার্সেন্টটা তুলে দিলাম, তাহলে 0.1। আচ্ছা, কত টাকা মানে আসল চেয়েছে, আর সময়টাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। সময় এন হলো 4 বছর, আর সুদ হলো মুনাফা, যেটা আই দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের আই। আই সমান হলো 140 টাকা। তো এইখান থেকে আসল চাওয়া হয়েছিল। তো আর হলো মুনাফার হার 10%। যেখানে দেখবা মুনাফার হার দেওয়া থাকে, পার্সেন্টটা তুলে 100 নিতে হয়, তারপরে 10কে যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে 0.1 আসবে। আর এন হলো তোমার সময় 4 বছর, আর সুদ বা মুনাফাকে আমরা বলি আই, সুদ, আর এটা হলো সময়, আর এটা ছিল মুনাফার হার। এখন আই সমান পি আর এন, সরল মুনাফার যে সূত্রটা, এটা আমরা ইউজ করব, আই সমান পি আর এন। আচ্ছা, ওকে। এখন এই পাশের কোনো কিছু সূত্র দরকার হলে আমরা পুরো সাইডটা ট্রান্সফার করব, এর আগে বলেছি, কারণ আংশিক নিয়ে আসলে 1/p লিখতে হবে, আবার বজ্রগুণন করা লাগবে। তাহলে পি আর এন সমান হলো আই। তাহলে এখন আমার পি এর সূত্র দরকার, পিটাকে বামে রাখলাম, আর এনটা ওই পাশে পাঠাবো। তাহলে পি এর সাথে সম্পর্ক ছিল গুণন, হয়ে যাবে ভাগ, অর্থাৎ নিচে বসাবো পি এন। এখন পি না, আর এন, আর এন, পি ওই পাশে থাকলো। এখন আমাদের মানগুলো বসাই দিলে হয়ে যাবে। আই যেটা সুদ, এটা ছিল 140, আর এর মান ছিল 0.1, আর এন এর মান ছিল 4। ওকে, এই দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে উপরে একটা 10 আসে, দশমিকের জন্য একটা 1, আর এই অঙ্কের জন্য একটা 0। নিচে থাকলে উপরে নিতে হয়, আর উপরে থাকলে নিচে নিতে হয়, উল্টা। সো এই 1 আর এই 4,
ওকে, একের কোনো ভ্যালু নেই। আমরা যদি 2 দিয়ে এটা কাটি, 2 বার, 2 দিয়ে 5 বার, 2 দিয়ে আবার ওইটা যায় 70 2 140, তাহলে এই দুটো গুণ করে দিই 500 535, তাহলে এই পিটাই হলো আসল, অর্থাৎ 350 টাকা আমাদের হলো 58 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 350 টাকা গ নম্বর। হ্যাঁ, ওকে। আর লগের এই অঙ্কটা আমি এর আগেও দেখিয়েছি, আগের আমাদের মডেলেও এটা ছিল, তারপরে আমি দেখাচ্ছি। log 10 বেস এক্স সমান 3। তো এটা ছিল অঙ্কটা, যে log 10 এটা বেস ভিত্তি, এক্স সমান 3 হলে এক্স সমান কত। তো এখানে একটা আমি সূত্র লিখে দিয়েছিলাম আগের পার্টে, সেটা হলো এই জায়গা থেকে লগটা উঠে যায়। লগটা উঠে যায়, এই যে ভিত্তিটা আসে এটা মনে রাখবা, ভিত্তি টু দি পাওয়ার, এটা ডান পক্ষ, মানে একটা সূত্রের মতো, ভিত্তি টু দি পাওয়ার ডান পক্ষ সমান এই পাশে হবে এই বাম পক্ষের শুধু এই চলকটা, এগুলো সব উঠে যাবে এক্স। তো এটা আমরা যদি ঘুরাই নিই, এক্স সমান 10 কিউব মানে কি 10 গুণন 10 গুণন 10। সো এটা আবার অনেকে 3 লিখে আসে, এককে কোটিবার গুণ করলেও 1 হবে, আর এদিকে 3টা শূন্য, 1 2 3। সো 1000 হলো আমাদের 59 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 1000, যেটা ঘ নম্বর অপশনে ছিল। ওকে, অনুপাতের একটা সুন্দর অঙ্ক এখানে দেওয়া হয়েছে, আমি একে তুলে নিই। x/y, যেটা ধারাবাহিক অনুপাত, ক খ দিয়ে থাকে অনেক সময়। x/y সমান হচ্ছে 5:6, 5:6, আর এদিকে y/z, এটা দেওয়া আছে 7:8, আর চাওয়া হয়েছে x/y/z। এটা পুরো একদম ধারাবাহিক অনুপাতের অঙ্ক বলা হয়, যে ক খ দিয়ে আমরা সাধারণত পড়ি যে ক/খ সমান এত, আর খ/গ। দেখো এটা যদি ক হয় এটা খ, আবার এটা আবার খ, মানে কি একই, এই যে মনে মনে ভাবো ক, এটা খ, তাহলে এটা যদি খ হয় এটা আবার খ, আর এটা তৃতীয় একটা অর্থাৎ গ। এইখান থেকে আমরা যখন এই তিনটার অনুপাত বের করি, অর্থাৎ ক/খ/গ, এটাকেই বলা হয় ধারাবাহিক অনুপাত। তো এখানে সমস্যা যেটা, সেটা হলো যে কমন জিনিসটা অর্থাৎ ওয়াইটা, এটা এখানে ওয়াই কি দ্বিতীয়টা অর্থাৎ 6, আর এখানে ওয়াই ফার্স্টেরটা 7। এটা যদি একই করে দেয় তাহলে কিন্তু চট করে নেওয়া যায়। হ্যাঁ, এটা যদি একই হতো তাহলে আমি হচ্ছে যে এক্স এর মান যা তাই নিতাম, ওই ওয়াই যেটা একই সেটা নিতাম, আর জেড এর মানটা নিতাম, কিন্তু এটা কখনো একই থাকে না। তো একই করার সিস্টেম হলো, এই অনুপাতে যে ওয়াই এর মানটা আছে, অর্থাৎ ওয়াই এখানে ফার্স্টেরটা 7, এটা দিয়ে এই অনুপাতটাকে গুণ দিতে হয়, আর এইখানে যেটা ওয়াই এর মান অর্থাৎ দ্বিতীয়টা, এটা দিয়ে এই অনুপাতটাকে গুণ দিতে হয়। কারণ গুণন যেহেতু একজনকে দেওয়া যায় না, অনুপাতে দুইটা রাশি পায়, সেটা তোমাকে শিওর হতে হবে। সো এই অনুপাতটাকে আমরা গুণ দেবো এইখানকার ওয়াই এর মান দিয়ে, অর্থাৎ 7 দিয়ে। তো এটা 5 গুণন 7 করলে 5 7 35 গুণন 7 6 7 42, একটা হয়ে গেল। আর এই অনুপাতটাকে আমরা ওইখানে ওয়াই এর মান যেটা 6 ছিল, সেই 6 দিয়ে যদি গুণ করি, তাহলে 7 গুণন 6 42, আর 6 8 48। দেখো যেটা সমস্যা ছিল এই যে 42, এটা একই হয়ে গেছে, অর্থাৎ এখানে দ্বিতীয়টা আর এখানে প্রথমটা। এখন আমরা যদি x/y/z করি, তাহলে x নেব এটা 35, আর y যেটা সমস্যা ছিল ওটা ম্যাচিং হয়ে গেছে 42/z নেব আমরা 48। সো 35 42 48, এটাই আমাদের অ্যান্সার। 35 42 48, যেটা গ নম্বর অপশনে ছিল। 61। এখন আমরা অঙ্ক শেষ করে ফেললাম, এগুলো আমরা দ্রুত আগাবো। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস, যেটা পরিবেশ দূষণের জন্য দায়ী? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এরকম মিথেন গ্যাস ট্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে নাম করা গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো, কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়? তো এটা কেঁচোকে লাঙ্গল বলা হয়, কেননা কেঁচো মাটি যে খোঁড়ে তার শরীরের সাহায্যে, তো এটা কিন্তু মাটির উর্বরতা বাড়ায়, এই জন্য প্রাকৃতিক লাঙ্গল বলে। কোনো ইমেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে? একটা ইমেইলের ঠিকানায়, এটা ভালো কোয়েশ্চেন, কম্পিউটার রিলেটেড, কোন চিহ্নটা থাকে? এই যে @, যেটা এ লেখে এরকম গোল করে দেওয়া হয় @। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? 64 নম্বর কোয়েশ্চেন। তাহলে কাজাকিস্তান, এটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে, বাকি সবগুলোই কিন্তু হচ্ছে যে মধ্যপ্রাচ্য বলা হয়, যে সৌদি আরব টরব যেগুলো আছে। কর আদায়ের দায়িত্ব কার? তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে? ঘোষণা পাঠ করেন কে বলা আছে, তো অধ্যাপক ইউসুফ আলী হবে এটা অ্যান্সার। আচ্ছা, 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? মানে শান্তি আছে দেশে এরকম একটা রেঞ্জ করা হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কয় নম্বরে? তাহলে এটা 97তম হয়েছে, বাংলাদেশ অনেক পিছনে। গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র কোনটি? মানে একটা জায়গায় কতটুকু পরিমাণ গ্যাস আছে, এটা কত, প্রেশারটা কতটুকু, ম্যানোমিটার দিয়ে মাপতে হয়, এটা যন্ত্রের নাম। আচ্ছা, সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড, তো এটা হবে বঙ্গোপসাগরের একটা খাদের নাম, মানে একটা গর্ত। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন মোট কতজন? তাহলে বীর প্রতীক 426 জন, যেমন বীর শ্রেষ্ঠ আছে 7 জন, সেরকম সবগুলো কিন্তু সংখ্যায় আছে কতজন। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? তো এটা 3টা হবে,
মংলা কক্সবাজার, মংলা সমুদ্র বন্দর যেটা খুলনায়, তারপরে পায়রা পটুয়াখালীতে, আর চিটাগাং সমুদ্র বন্দর। কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? গণতন্ত্রের একেবারে শুরু বা জন্ম এটা গ্রিসে কিন্তু গণতন্ত্রের একদম শুরু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কার্যকর হয় কত সালে? তো এটা আমি নিজেও এর আগে করিয়েছি, তো এটা মনে রাখারও সিস্টেম আছে যে আমাদের 1971 সালে 16ই ডিসেম্বর যেহেতু বিজয় দিবস, মনে রাখবা তার ঠিক এক বছর পরেই অর্থাৎ 16ই ডিসেম্বরের 72 সালে সংবিধান কার্যকর হয়। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু আসে। সিলেট, মণিপুরি উপজাতি, তারপরে খাসিয়া, এটা সিলেট অঞ্চলে বাস করে, আর সাঁওতালটা কিন্তু উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, বগুড়া, রাজশাহী, দিনাজপুর এই সাইডে। ঘূর্ণিঝড় নিসর্গ এটার নামকরণ করছিল কোন দেশ? তো এটা হবে বাংলাদেশ নাম করছে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? তো মহেশখালী হলো পাহাড় বেষ্টিত দ্বীপ। কোন প্রণালী এশিয়া মহাদেশকে, এই ধরনের কোশ্চেন খুবই আসে, এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? তো এটা অ্যান্সার হবে বেরিং প্রণালী, 77 না সরি বসফরাস প্রণালী, বসফরাস। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইন্টারপোলের সদর দপ্তর লিও কোনো একটা, আমিও ঠিক জানি না, কোনো একটা দেশের একটা সিটি, শহর হবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা কত? তো এটা ঘ নম্বর অপশনটা হবে 60 বছর, মানে একটু হলেও বেশি আছে অন্যদের তুলনায়। ব্লগিং এর জনক বলা হয় কাকে? কম্পিউটারে যে ব্লগিংগুলো করা হয়, তো এটা অ্যান্সার হবে ইভান উইলিয়ামস। তো এর সাথে সাথে আমরা চতুর্থ মডেল শেষ করে ফেললাম। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।